আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র, তোয়াক্কা করছে না আইসিসি। গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরায়েল, পরিকল্পনা ব্যর্থ হবে বলছে হামাস। রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, দাবি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজির অভিযোগ তদন্তের জন্য ইন্দোনেশিয়ার উপজনশক্তি মন্ত্রী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশি আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে শিয়ালদাহ ব্রিজের নিচের ব্যবসায়ীরা। আহত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী ব্রিজের নিচে মোবাইল ফোন সরঞ্জামের দোকানে যান। ওই শিক্ষার্থীর অভিযোগ, দর কষাকষির এক পর্যায়ে বাংলায় কথা বলায় তাকে গালিগালাজ করেন হিন্দিভাষী বিক্রেতা। পরে সেই শিক্ষার্থী হোস্টেলে গিয়ে সহপাঠীদের নিয়ে ওই দোকানে যান। তখন সেখানকার আরও দোকানদাররা শিক্ষার্থীদের বেদম মারধর করলে 4 জন গুরুতর আহত হন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। মালয়েশিয়ায় 24 লাখের বেশি বিদেশি শ্রমিক নেওয়ার খবরটি পুরোপুরি সঠিক নয়। কুয়ালালামপুর বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ান জনসংখ্যার 15% বিদেশি শ্রমিক নেওয়া যায়। সেই হিসেবে দেশটিতে 24,76,000 বিদেশি শ্রমিক যেতে পারে। বর্তমানে প্রায় 20 লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন। তাদের বাদ দিলে 4.5 লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সুযোগ আছে। এছাড়া অনেক শ্রমিক দেশে ফিরে গেলে পদ শূন্য হয়। এসব মিলিয়ে 5 থেকে 6 লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সুযোগ আছে। এর মধ্যে প্রতি বছর 2 থেকে 2.5 লাখ শ্রমিকের কোটা বাংলাদেশ পেতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলছেন, রাশিয়া ও ভারত একে অপরকে বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদার মনে করে। সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত আলেকজান্ডার গরচাকভ পাবলিক ডিপ্লোম্যাসি ফান্ডের তত্ত্বাবধায়ক বোর্ডের সভায় তিনি কথা বলেন। লাভরভ আরও বলেন, ভারত রাশিয়া প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও বাণিজ্য খাতে প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও মস্কো নয়াদিল্লি অংশীদারিত্ব জোরদার রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়া ভারতের এই অংশীদারিত্ব আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তিনি মনে করেন, সমষ্টিগত নিরাপত্তা আলোচনা কার্যকর করতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন সহ সব পক্ষকেই যুক্ত হতে হবে। লাভরভ আরও বলেছেন, মস্কো ধাপে ধাপে সংলাপ চায়। সব ধরনের প্রস্তুতি শেষ হলে শীর্ষ বৈঠক হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করেছেন ন্যাটোর সামরিক প্রধানেরা। এমন বাস্তবতার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সুমি অঞ্চলের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে 2 দিনব্যাপী ক্ষেপণাস্ত্র মহড়া করবে ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে। আজ এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। মহড়ায় বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেবে। ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন, মহড়ায় ভূপৃষ্ঠের জাহাজগুলোকে ধ্বংস করতে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার পরিসরে নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। পাশাপাশি ড্রোন অভিযানও অনুশীলন হবে। গাজা সিটি দখলে পুরোপুরি হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনারা জানিয়েছেন, তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের জন্য সামরিক অভিযান শুরু করেছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ন চ্যারিয়টস। এসব হামলায় একদিনে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 30 জন। অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন 3 জন। এ নিয়ে খাদ্য অভাব সম্পর্কিত কারণে মারা গেল 269 জন, তাদের মধ্যে 112 জনই শিশু। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস বলেছে, গাজা সিটি দখলে ইসরায়েলি সামরিক পরিকল্পনা ব্যর্থ হবে। বিবৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, গাজা দখল সহজ নয়। হামাসের অভিযোগ, এই পরিকল্পনা বিগত 22 মাস ধরে গাজায় চলমান গণহত্যার ধারাবাহিকতা। ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অবহেলা করছে। হামাস ইতিমধ্যেই মিশর ও কাতারের মধ্যস্থতার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে, কিন্তু ইসরায়েলি সরকার সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের একটি এলাকায় বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। জেরুজালেমের পূর্বে E1 নামে পরিচিত প্রকল্পটি বুধবার অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক করেছে, প্রকল্পটি ফিলিস্তিন রাষ্ট্র কার্যকর করার ক্ষেত্রে হুমকি স্বরূপ হবে। তীব্র আন্তর্জাতিক বিরোধিতার কারণে প্রকল্পটি স্থগিত ছিল। জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বগত হুমকি সৃষ্টি হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পদক্ষেপে নিন্দা জানিয়ে বলেছে, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধান সম্ভাবনা ক্ষুণ্ণ করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ডিএনআই কর্মী প্রায় অর্ধেক কমানোর ঘোষণা দিয়েছেন সংস্থাটির পরিচালক তুলসি গ্যাবার্ড। অফিস পুনর্গঠন ও কার্যকারিতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাবার্ড জানিয়েছেন, বিগত 2 দশকে ডিএনআই বেশি বড় এবং অকার্যকর হয়ে উঠেছে। এজন্য বার্ষিক বাজেট থেকে $700 মিলিয়ন কমানোর পরিকল্পনা আছে। ডিএনআই এর বিভিন্ন দলকে একীভূত করে সময়োপযোগী গোয়েন্দা তথ্য সরবরাহ নিশ্চিতের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে গেল বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। বিশ্বের কয়েকটি দেশ পরোয়ানাটি কার্যকর করার অঙ্গীকার করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র বিরোধিতা করছে। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আইসিসি কর্তৃপক্ষ বলেছে তারা কোনো হুমকি, চাপ বা নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না। চাঁদাবাজির অভিযোগ তদন্তের স্বার্থে ইন্দোনেশিয়ার উপজনশক্তি মন্ত্রী ইমানুয়েল এবেনেজারকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন কেপিকে। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার কমিশনের ডেপুটি চেয়ারম্যান রয়টার্সকে জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগ তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়েল প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো প্রশাসনের অধীনে 2024 সালের অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন। তিনি গেরিলা পার্টির একজন রাজনীতিবিদ। বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে 2 লাখ পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দেবে থাইল্যান্ড সরকার। বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে 2 লাখ পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দেবে থাইল্যান্ড সরকার। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, অভ্যন্তরীণ বিমান ভ্রমণে ভর্তুকি দিতে থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং 700 মিলিয়ন বাথ বাজেট প্রস্তাব করেছেন। আগামী সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হবে। প্রস্তাবটি অনুমোদন হলে চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ভ্রমণ শুরু হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজনের প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।